দর্শক, অতি সম্প্রতি শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ ক্রিকেট। আর এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে এখনও ঘরে বাইরে চলছে নানা আলোচনা আর সমালোচনা। আর এই নিয়েই দেখব কাজী আলম বাবুর সাথে আমন্ত্রিত দুই ক্রীড়া সাংবাদিকের আড্ডা। প্রিয় দর্শক, আজ হ্যালো মন্ডলের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুই খ্যাতনামা সাংবাদিক। তাদের সাথে আমরা কথা বলবো সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এবং চলমান ইউরো কাপ ফুটবল এবং কোপা আমেরিকা ফুটবল নিয়ে। তার আগে আমি পরিচয় করিয়ে দেব তাদের সাথে। আমার ঠিক ডান দিকে আছেন আরিফ খন্দকার, তিনি বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, ক্রীড়া সাংবাদিকতা। তার পাশে রয়েছেন শামসুল ইসলাম কবির। দর্শক, এই দুজনই দেশে থাকাকালীন খুব অল্প সময়ের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন ক্রীড়া সাংবাদিকতায়। আমরা এই দুজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। কথা বলবো তাদের সাথে, জানতে চাইব চলমান ফুটবল এবং সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। স্বাগত কবির এবং আরিফ, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতে আরিফকে দিয়ে শুরু করি। আরিফ, যেহেতু বিশ্বকাপ ক্রিকেটটা শেষ হলো মাত্র এবং এখানে বাংলাদেশের পার্টিসিপেশন ছিল, এবারে বিশ্বকাপটা কেমন দেখলেন? মানে কেমন হলো এবারে বিশ্বকাপ যদি আমি বিগত বিশ্বকাপগুলোর সাথে কম্পেয়ার করি? আসলে বাবু ভাই, এবারে বিশ্বকাপটা একটু ভিন্ন, কারণ আপনার এখানে দুইটা দেশে স্বাগতিক ছিল, এবং আমেরিকা এবং আর ওয়েস্ট ইন্ডিজ। তো হচ্ছে এখানে আপনার সবচেয়ে বড় কথা আমেরিকার উইকেট, যেটা মানে আমার পিচ বলি, সেটা হচ্ছে আনপ্রিপেয়ার্ড পিচ ছিল, খুব স্লো পিচ ছিল, ওখানে রান টান হচ্ছিল না। তো ওর মধ্যেই খেলা হয়েছে। এতে প্রতিটা ভালো টিম খারাপ টিম মানে কম বেশি কারো বোঝাচ্ছিল না যে কোনটা ভালো টিম, কে জিতবে কে হারবে। হ্যাঁ, একদম আমার টাই অবস্থা ছিল। কেউ পিচ ভালো করে না, ব্যাটিং করা যাচ্ছিল না, আমার বলাররা ভালো করতেছিল। সেক্ষেত্রে বলবো যে আমেরিকার এই করার কারণ কি? কারণ হচ্ছে যে আইসিসি চাচ্ছে যে ক্রিকেটটাকে গ্লোবালাইজেশন করা, আরো বেশি বেশি ছড়িয়ে দেওয়া। এই কারণে সে আমেরিকার অন্তর্ভুক্ত করতেছে এবং দেখা যাচ্ছে যে এইবারই প্রথম টি-20 বিশ্বকাপে 20টা দল অংশগ্রহণ করছে, যেটা আগে হয়নি। আচ্ছা, আরেকটা সম্পর্ক আমি কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে যে এবারে বিশ্বকাপে আমরা দেখলাম যে যেখানে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো টিম সুপার এইটে আসতে পারে না, কিন্তু বাংলাদেশ সুপার এইটে আসছে। কিন্তু তারপরেও দেখি যে বাংলাদেশকে নিয়ে এত সমালোচনা কেন? ওতে আপনার আমি যেটা বললাম আনপ্রিপেয়ার্ড পিচ, যে খেলাগুলো যেটা আমেরিকা হচ্ছে বা ওয়েস্ট ইন্ডিজ যে ক্যাপ্টেন মেরিট হচ্ছে, এগুলো সব আনপ্রিপেয়ার্ড পিচ ছিল। এখানে কিন্তু কে জিতবে কে হারবে মানে একটা রানগুলো 110, 115 এর মধ্যে, এটা মানে এত লো স্কোরিং ম্যাচে কিন্তু সবসময় লো স্কোরিং ম্যাচে কিন্তু ফাইটিং হয়, কে জিতবে কে হারবে বোঝা যায় না। আপনি দেখবেন অতীতে লো স্কোরিং ম্যাচগুলো সেম অবস্থা। তো এখানে আমি বলবো যে এই কারণেই, পিচের কারণেই হয়তো অনেক ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। আপনি যে কোহলির কথা বলেন, কোহলির কিন্তু পুরা ফ্লপ, বাবর আজম পুরা ফ্লপ। আপনার তাদের কি প্লেয়ার গুলো খেলতে পারেনি, এই কারণে দেখা গেছে যে ইংল্যান্ড, আপনার পাকিস্তানের মতো বড় টিম যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স টি-20 এখানে আমার একটা কোশ্চেন আছে আরিফ। আমি জানি আপনি ক্রিকেট নিয়ে অনেক, আপনার প্রচুর লেখালেখি আছে, আপনি ক্রিকেট নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করেন। আমার একটা বিষয় জানার আগ্রহ, সেটা হচ্ছে যে আইসিসির মতো একটা সংস্থা কিভাবে স্পোর্টিং উইকেটে বিশ্বকাপের মতো খেলার আয়োজন করতে পারে, মানে এটার কারণটা কি? আমি সেটা তো আপনার বললাম যে আসলে স্পোর্টিং বলে না, আনপ্রিপেয়ার্ড, এটা অনেক সময় হয়ে যায়। এই উইকেটগুলো সব আসছে, উইকেট মানে পিচগুলো আনা হয়েছে আমেরিকা, যেগুলো খেলা সেগুলি আপনার অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল। যে উইকেট মানে পিচ, সে কিন্তু এক আবহাওয়ার কারণে এক সময় এক রকম পিচের মানে চেঞ্জ হয়ে যায়। তো ওই কারণে এখানে আনপ্রিপেয়ার্ড পিচটা এটা ওইভাবে মানে লো স্কোরিং পিচ হয়ে গেছে, স্লো পিচ হয়ে গেছে। আর এটা করার কারণে আপনার যে বললাম যে
আপনার ক্রিকেটটাই আরো ছড়িয়ে দেওয়ার জন্য, সারা বিশ্বে যে আরো বড় পরিসরে আনার জন্য আইসিসির উদ্যোগটা। না, সেই উদ্যোগটাকে আমি মনে করি যে ভালো উদ্যোগ, যে 20টা টিমকে এবার পার্টিসিপেট করানো হয়েছে যাতে ক্রিকেটের পপুলারিটি বাড়ে এবং হচ্ছে আমেরিকার মতো দেশে যেখানে ক্রিকেটের প্রচলনটা সেইভাবে নেই সেখানে তাদেরকে হোস্টের সুযোগ করে দিয়ে এটা সেই দিকটা ঠিক আছে। এবার আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশ আমরা দেখলাম যে সুপার 8 ঠিকই আসলো, হ্যাঁ, কিন্তু আফগানিস্তানের সাথে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আফগানিস্তানের সাথে ম্যাচটা গ্রিফে ছিল এবং সেখান থেকে মানে বাংলাদেশ যতদিন ধরে প্রফেশনাল ক্রিকেট খেলছে, আফগানরা তো ততদিন ধরে খেলছে না, সেই প্রফেশনাল অ্যাটিটিউড থেকে ম্যাচটা বের করে আনতে পারলো না। আপনার অনুভূতি কি বা আপনার? এটা একটা দুঃখজনক ব্যাপার বাবু ভাই। আসল কথা আপনি দেখেন বাংলাদেশ যে প্রথম রাউন্ডে খারাপ খেলছে এটা বলা যাবে না, কারণ আনপ্রিপেয়ার্ড পিচে সবারই একই অবস্থায় রান পায়নি। হ্যাঁ, এর মধ্যে বাংলাদেশ কিন্তু 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতে গেছে, জিতে যায় তারা ভালোভাবেই। এবং আপনার সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা কিন্তু খুব টাই ছিল। তো এরপরে আমি বলবো যে বাংলাদেশ ফার্স্ট রাউন্ডে ভালো, এবং সাউথ আফ্রিকার সাথে তো ম্যাচ অবশ্যই জিতার মতো অবস্থা ছিল। হ্যাঁ, তো এই জন্য বলবো ফার্স্ট রাউন্ড আমরা খুব ভালো করছি এবং আমাদের আশানুরূপ আমরা শ্রীলঙ্কার হারিয়েছি। আমাদের যেটা দরকার ছিল শ্রীলঙ্কারই হারান, আর অন্যগুলো টিম তো ছোট, জিতবই। শ্রীলঙ্কার হারানোর পর আমরা কনফার্ম হয়ে গেছি যে আমরা সুপার 8-এ যাব। সুপার 8-এ একটা দুঃখজনক হলো সুপার 8-এ কিন্তু পিচ এমন খারাপ ছিল না, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা বোলাররা কিন্তু সাংঘাতিক ভালো করছে, কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাটসম্যানরা সেই তুলনায় করতে পারেনি। আর বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান যদি টি-20-তে ফেল করে সেখানে কিন্তু ম্যাচ বের করে নেওয়া ইজি হয় না, কারণ আপনার টপ অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারলে মিডল অর্ডাররা কিছু খেলে দেয়, লোয়ার অর্ডার এখানে ধরা হয় না। তো সেটা বাংলাদেশ ফেল করছে, 1 2 3 4 5 ফেল। তো এখানে আপনার বড় স্কোর হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মন মানসিকতা দেখে মনে হয়নি যে তাদের আগ্রহ আছে যে ম্যাচটা আমরা জিতবো ঠিক না, মানে আমরা যে সুপার আপনার সেমিফাইনালে যাবো। আপনার সাথে একটা বিষয় যোগ করতে চাই, সেটি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের মধ্যে ওই যে একটা সুযোগ আসছে সেমিফাইনালে যাওয়ার, সেটাকে খুবই প্রফেশনালি হ্যান্ডেল করে সেই জায়গা থেকে ম্যাচ বের করে আনার মতো ম্যাচুরিটি আমার মনে হয় এখনো অভাব আছে। এবার একটু শামসুল ইসলাম কবির আপনার কাছে আসতে চাই। আপনি ফুটবল নিয়ে প্রচুর লেখালেখি করেছেন এবং আপনার ফুটবলের মূলত রিপোর্টিংয়ের চাইতে আমার মনে হয় দেশে থাকাকালীন আপনি স্কুপ নিউজগুলো বেশি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই যে ইউরো চলছে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপের পরেই যেটা অবস্থান, এবং এমনকি ওয়ার্ল্ড কাপের চাইতেও অনেক শক্তিশালী ম্যাচ আমরা দেখি ইউরোতে, কেমন দেখছেন ইউরো কাপ? ইউরো তো বরাবরের মতোই আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক, কারণ প্রতিটা টিমই অ্যাকচুয়ালি 19 আর 20 পার্থক্য। বড় টিমগুলো মানে তারা সার্ভাইভ করতেছে। দেখেন এই যে রিসেন্টলি যে স্লোভেনিয়া, স্লোভাকিয়া, প্রত্যেকেই কিন্তু আগে গোল দিয়ে কিন্তু পরে হজম করছে। এটা মূলত ল্যাক অফ এক্সপেরিয়েন্স। এরা সবাই নতুন টিম, বা নতুন বলতে মানে এই ধরনের বড় টুর্নামেন্টে মানে অনেকটাই নতুন, যারা জার্মানি, স্পেন বা পর্তুগাল, তারা তো লং টাইম, তাদের অনেক সাফল্য আছে, যার কারণে ওইখানে তারা একটু পিছিয়ে যেতেছে। এবং জানে কিন্তু পারফরমেন্স বলেন আর মানে যে কোনো লেভেলে তারা কিন্তু সবাই কিন্তু মানে 19 আর 20, কিন্তু শুধুমাত্র বড় টিমগুলো আগে আছে শুধুমাত্র তাদের অভিজ্ঞতা, তাদের সাফল্যের কারণে অতীত ইতিহাস সব মিলে তারা অ্যাডভান্স, এবং এই অ্যাডভান্টেজগুলো তারা কাজে লাগে, তারা পার পেয়ে যাচ্ছে। তো ওভারঅল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বরাবরের মতো, এবং সামনে তো এখন তো কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে, এখানে আরো জমজমাট হবে। এই যে বিশেষ করে দুইটা আছে আপনার, যেমন জার্মানি, স্পেন, দুইটা টিমই কিন্তু আপনার 3বার করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। আনফরচুনেটলি আপনার জার্মানি ওয়ার্ল্ড কাপ 4বার জিতলো, ইউরোপতে কিন্তু তাদের এত প্রতিদ্বন্দ্বী, এটা দিয়ে একটা প্রমাণ পাওয়া যায় যে এত প্রতিদ্বন্দ্বী। জার্মানির মতো টিম 96 কিন্তু লাস্ট ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, 96 এর পর কিন্তু তারা এতটা বছর কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে। ইভেন আপনার ফ্রান্স রিসেন্টলি কিন্তু তার আগের পর নাই, কিন্তু তারা কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়েছে, বা পর্তুগালের মতো টিম একবার। এর মধ্যে আপনার ইভেন চেকোস্লোভাকিয়া, গ্রিস, বিভিন্ন দল। এইটা থেকেই মানে আপনি বোঝা যায় যে ইউরো কতটা প্রতিদ্বন্দ্বিমূলক।
তো কোয়ার্টার ফাইনাল এবার আপনার 2008-এর ফাইনালের প্রতিশোধের একটা বিষয় সুযোগ আছে আপনার জার্মানি আর স্পেনের মধ্যে, যেখানে আপনার স্পেন জিতছিল। এবার তাদের ওইটার প্রতিশোধের পালা এবং নিজের দেশে খেলা। এবার একটু কোপা আমেরিকাতে আসে। আমাদের যেমন কানাডা, এবার কিন্তু কোপা আমেরিকায় কিন্তু আমাদের মূলত আমার ব্যক্তিগতভাবে সারা দুনিয়ার মানুষ তো ধরেন আপনার ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকার লক্ষ্য বাংলাদেশ, কিন্তু বিং এ ক্যানেডিয়ান আপনার আমার কিন্তু বহুত বেশি এবার কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল কেন্দ্রিক না, মূলত অন্য অনেক ক্যানেডিয়ানের মতোই মানে কানাডা কেন্দ্রিক। এবং হোপফুলি কানাডা ভালো করবে। প্রথম ম্যাচ তো আর্জেন্টিনার সাথে তারা খুব একটা ভালো করে নাই, কিন্তু সেকেন্ড ম্যাচ তারা উইন করছে, অ্যান্ড থার্ড ম্যাচও তারা চিলির মতো দলের সাথে ড্র করে কিনে। এখন আমাদের আছে হচ্ছে ভেনিজুয়েলা। ইন্টারেস্টিং, ভেনিজুয়েলা কিন্তু আপনার খারাপ টিম না। এইবার কিন্তু ভেনিজুয়েলা এটা 13 টাইম তারা এই করতেছে, পার্টিসিপেট করতেছে। এর আগের 12টা টুর্নামেন্টে তাদের শুধুমাত্র একটা উইন আর একটা ড্র। ইন্টারেস্টিং, এবার কিন্তু তারা তিনটে ম্যাচ ড্র জিতে তারা কোয়ার্টার ফাইনালে আমাদের কানাডার মুখোমুখি। তো কানাডার জন্য বেস্ট অফ লাক, কারণ কানাডা কিন্তু সত্যি মানে আমি যতটুকু দেখলাম কানাডার খেলা সত্যি ভালো খেলছে এবং ভেনিজুয়েলাকে হারানোর মতো ক্ষমতা কানাডার আছে, এবং ইনশাআল্লাহ জিতবে। না, আরেকটা ব্যাপার বাবু ভাই, আমার মনে হয় যে কানাডা অলমোস্ট নিজের দেশেই খেলতেছে। দেখেন আমেরিকা আবহাওয়া পরিবেশটা তারা পাচ্ছে। আমেরিকা স্বাগত গেল, আমেরিকা কিন্তু কানাডা কিন্তু এখন যদি কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল কিন্তু আর্জেন্টিনা ইকুয়েডরের যে কোনো একটার সাথে। সো হোপ ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ কানাডা। এটা কিন্তু কানাডা মানে এখানেও তো কানাডাতেও তো হকি জনপ্রিয়, ফুটবল তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু আজকে যে পর্যায়ে কানাডায় আসছে আমি তো মনে করি সাংঘাতিক। বাবা কানাডার কিন্তু হকিটা কিন্তু পিছিয়ে যাবে ফুটবলের কাছ থেকে, মানে এটা আপনার আমি একটু পিছনে যাই। 2001-এ আসছি আমরা এখানে, আর ভাই আমরা কিন্তু 2002 ওয়ার্ল্ড কাপ সকার কিন্তু আমরা দেখতে পারি নাই, কোনো চ্যানেল দেখায় নাই। আমরা এখানে একটা তুর্কি একটা ক্লাবে যাই, আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা দেখছি, আপনি নিজেও দেখছেন। কিন্তু এই কানাডার সকার এখন এতটা ভালো করছে যে সকারের প্রতি মানুষের এত আগ্রহ যে প্রত্যেকটা চ্যানেল এখন তারা লাইভ থেকে প্রতিটা ম্যাচ দেখাচ্ছে। নট অনলি ক্যানাডিয়ান ম্যাচ, ইভেন ইউরো সকার, TSN মানে ক্যানাডিয়ান চ্যানেলগুলো যে দেখাইতেছে, এটা থেকে বোঝা যায় যে আপনার কানাডার প্রতি ফুটবলের প্রতি মানুষের দিনের পর দিন আগ্রহ। শুধু মানে আমরা যেটা বলি যে প্রবাসীরা, যে ল্যাটিন আমেরিকান পিপল, এশিয়ান পিপল, তারা নো, এখানকার কুইবেক ওয়ার্স থেকে শুরু করে প্রত্যেকের কানাডার এখন সকার নিয়ে অনেক আগ্রহ, এবং উইদিন শর্ট টাইম এখন সকারও আগে যাবে, কোনো সন্দেহ নেই। অনেক ভালো লাগছিল আজকে এই কথার আড্ডা মারতে, কিন্তু আমাদের সময় বলছে শেষ করতে হবে। আরিফ, আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কবির, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণের জন্য। কানাডার জন্য গো কানাডা গো, গো কানাডা গো।